হাই, তো মাত্রই দেখে ফিরলাম শাকিব খানের ঈদুল আজহার মুভি রকস্টার। এই মুভিটা শাকিব খানের লাইফের সেরা সিনেমা। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, এই সিনেমাটা শাকিব খানের লাইফের সেরা সিনেমা হইতে পারতো, বাট হইতে গিয়েও হয় নাই। আচ্ছা, যাই হোক, সেটা নিয়ে আমি একটু পরে বলতেছি। তার আগে একটু বলে নিই যে এইবারের টিকিটের কি সিচুয়েশন, টিকিটের কি ক্যাচাল। গত 2-3 বছর যাবত এই ব্যাপারটা দেখা যাচ্ছিল যে ঈদের টাইমে টিকিট পাওয়া যায় না। যে দেখা গেছে সকালে উঠে দেখি যে সকালে কি দূর কি বাদ ভাই, আগের দিন ঢুকেও হচ্ছে টিকিট পাওয়া যেত না, এরকম একটা সিচুয়েশন ছিল লাস্ট 2-3 ইয়ার্স যাব। বিভিন্ন হলের তাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট ক্র্যাশ করতো, মানে গতবার ক্র্যাশ করছে। ইভেন এমন হয়েছিল যে আমার টাকা কেটে নিছে কিন্তু আমাকে টিকিট দেয় না, এরকমও হয়েছে। গত 2-3 বছর যাবত টিকিটের স্বল্পতা দেখা যাচ্ছিল, স্পেশালি শাহিদ খানের মুভি তো পাওয়াই যাচ্ছিল না প্রথম 1-2-3 দিন। বাট এইবার ঈদে মানে কমপ্লিটলি ডিফারেন্ট সিচুয়েশন। সেটা হচ্ছে আমি আমি মুভি দেখতে গেছি হচ্ছে সন্ধ্যা 7:30টায়। বাট আমি মুভি দেখার মনে হয় 2-3 ঘন্টা আগে টিকিট কেটে তারপরে আমি গেছি। আমি ভাবি আমার প্ল্যান ছিল না ঈদের দিন মুভি দেখার। আমি ভাবছি, কারণ আমি এখন আর মুভি রিভিউ আগের মতো আর ওইভাবে তো আর দেওয়ার প্ল্যান নাই। আমি কি বলে মুভি দেখে আসক্ত, তো যে মুভি দেখা ছাড়া আমি থাকতে পারি না আসলে, সত্যি কথা বলতে। তাই চাইলেও ছাড়তে পারতেছি না ফুললি। সো এই জন্য আমার খুব একটা প্ল্যান ছিল না যে ঈদের দিনই দেখা লাগবে, এরকম কোনো প্ল্যান ছিল না। আচ্ছা, পরে দেখবো না। বাট ভাবলাম আচ্ছা ঠিক আছে, দেখি তো একটু ওয়েবসাইটগুলোর কি অবস্থা। ঠুকে দেখি বা সিট খালি, ঘটনা কি বুঝলাম না। টিকিট কাটলাম, দেখলাম ওয়াও। ইভেন আমি যখন টিকিটটা নিচ্ছিলাম তখন আমাকে দেখতেছিলাম যে ইনস্ট্যান্ট রকস্টার টিকিট কেটে ঢুকতেছে। তার মানে হচ্ছে মানে ইনস্ট্যান্ট গিয়ে হচ্ছে অনেকে টিকিট পাইছে। সো এইবার ঈদে আর কি ওই আগের বারের ঈদগুলোর মতো এত ক্রেজটা নাই যে টিকিট নিয়ে হুলস্থুল পড়ে গেছে, এরকমটা নাই। কারণ হচ্ছে এবার ঈদের কম্পিটিশনটা ওরকম হার্ড হয় না। লাস্ট 2-3 বছর যাবত যে কে কার আগে একটা ফাইট সিচুয়েশন থাকতো, ভার্সেস সিচুয়েশন থাকতো। বাট এবার ঈদের খুব একটা ভার্সেস সিচুয়েশন নাই, কারণ এবার ঈদের মুভিগুলো এক একটা ডিফারেন্ট টাইপের মুভি। ওকে, এইবার আসে হচ্ছে রকস্টার সিনেমাতে। আমার মনে হয় যে রকস্টার সিনেমার প্রথম ঝামেলাটা করছে এটার নাম দিয়ে। এটার নাম দিচ্ছে রকস্টার, অ্যান্ড আমি ধরে নিয়েছিলাম যে একটা মিউজিক্যাল ফিল্ম, অথবা তারা হয়তো বলতেছিল যে এটা মিউজিক্যাল ফিল্ম। আমি যদি শিওর না, আমি কোনো ইন্টারভিউ খুব একটা দেখি না। সো আমি যদি আমার কমেন্ট বক্সে অনেকে সে বলছে যে এটা নাকি মিউজিক্যাল ফিল্ম, এটা অনেকেই মানে তারা দাবি করতেছে। সো ঝামেলাটা শুরুটা আসলে এইখানেই আমার যেটা মনে হয়। আচ্ছা, ঝামেলাটা আমি পরে ঢুকি, আগে গুড এই মুভির সবচেয়ে গুড ব্যাপারগুলো আমি বলে শেষ করি। বাংলা সিনেমাতে আমি আমার লাইফে আমি কখনো ভাবি নাই, ছোটবেলা থেকে যে এই পর্যন্ত বড় হয়েছি বা এই পর্যন্ত মুভি দেখতেছি, আমি আমার লাইফে কখনো ভাবি নাই যে বাংলা সিনেমাতে আমি এত সুন্দর দৃশ্য দেখবো। এই মুভিটা ভিজুয়ালি এত গুড, মানে এর আগেও তো আমি অনেক মুভিতে হচ্ছে ভিজুয়ালি গুড প্রশংসা করছি, বাট এইটা সবগুলোকে ছাড়া যাবে। এত সুন্দর এক একটা ফুটেজ, এত সুন্দর এক একটা ফ্রেম, যে দেখলে খালি মনে হয় যে তাকাই থাকি, মানে ছবির মতো, মানে ছবি তো এটা, আমার সিনেমাই তো এটা। মানে আমার কাছে মনে হচ্ছে কিছু কিছু জায়গায় এমন হয়েছে আমি স্বর্গীয় দৃশ্য দেখতেছি, এরকম ফিল হচ্ছে। আচ্ছা, স্বর্গীয় দৃশ্যের ব্যাপারে আমি আরো পরে আসতেছি। যে এই মুভিটার সিনেমাটোগ্রাফি অ্যান্ড ভিজুয়াল ভাই আউটস্ট্যান্ডিং। এই মুভিটার বিশাল একটা গুড পয়েন্ট হচ্ছে এই মুভিটা প্রচন্ড সিনেম্যাটিক। আমার কাছে মনে হচ্ছিল যে না, আমি একটা সিনেমা দেখতেছি। স্পেশালি এই মুভিটাতে বেশ কিছু জায়গায়, বেশ কিছু দৃশ্যে এত চমৎকারভাবে স্লোমো ব্যবহার করা হয়েছে যেটা বলার বাইরে। এটা ন্যাচারালি বাংলাদেশের ফিল্মে খুব একটা দেখা যায় না, বাইরের দেশের ফিল্মগুলোতে দেখা যায়। আমি অলওয়েজ যখন বাংলা সিনেমা দেখতাম, আমি অলওয়েজ ভাবতাম যে কেন বাংলাদেশে সেই আদি অনন্তকাল থেকে বাংলাদেশি সিনেমায় স্লোমো ব্যবহার করে, কিন্তু ওরকম পারফেক্টভাবে ব্যবহার করতে দেখি নাই। হ্যাঁ, লাস্টে কয়েক বছর যাবত ব্যবহার করতেছে, বাট এই মুভিটাতে কয়েকটা জায়গায় এত চমৎকারভাবে স্লোমোটা ইউজ করছে, সেটা মিউজিক দিয়ে হোক বা সুন্দর ফ্রেম দিয়ে হোক, এত সুন্দরভাবে সাজাইছে জিনিসটাকে। আমার মনে হচ্ছিল বাহ, সিনেমা হবে হচ্ছে এরকম, সিনেমার দৃশ্য হবে হচ্ছে এরকম, সিনেমার স্লোমো হবে হচ্ছে এইরকম, এই না হচ্ছে মুভি। সো এই সিনেমাটা প্রচন্ড সিনেমাটিক। আই হোপ আমি বুঝাইতে পারছি, কারণ বাংলা অনেক মুভি দেখে সিনেমা ফিলটা আসলে আসে না, অনেক সময় মনে হয় যে টেলিফিল্ম দেখতেছি। বাট সেখানে এই মুভিটা প্রচন্ড লেভেলের সিনেমাটিক, শুধু সিনেমাটিক না, প্রচন্ড সিনেমাটিক। তারপর আসেন হচ্ছে লুক অ্যান্ড ফিল। অফকোর্স শাকিব খান মানে সে যে একটা নতুন টাইপের একটা লুক নিয়ে আসছে, মানে কমপ্লিটলি তার সাথে যাচ্ছিল, খুব পারফেক্ট, খুব চমৎকার। তার ওই যে লম্বা চুল, ওই যে আমি জানি না এগুলো কি অ্যাকচুয়াল চুল নাকি এক্সট্রাই হবে হয়তো, বাট এত সুন্দর যাচ্ছিল যে একটা গেট আপের হচ্ছে প্রথমে যে একটা পোস্টার রিলিজ হয়েছিল যে একটা হাফ প্যান্ট পরা ওই সমুদ্রের পাড়ে এরকম বসে আছে হেলা দিয়ে, অথবা মানে জাস্ট এভাবে বসে আছে লম্বা চুল। সো এই মুভিটাকে ধরেন 10 ধাপ আগায় নিয়ে গেছে শাকিব খানের লুক একাই। আর শাকিব খান তো অফকোর্স সে তার সেটা দিচ্ছে, অফকোর্স এটা আসলে বলার কিছু মানে নাই, যে সে অফকোর্স মানায় নিছে। অ্যান্ড এখানে তাকে নিয়ে কোনো কমপ্লেইন হবে না বা তাকে নিয়ে কিছু হবে না। মানে সে আমার এখন কাজ হচ্ছে তাকে ছাড়া বাকি সব নিয়ে কথা বলা। সে তার জায়গায় ঠিক আছে, সে তার জায়গায় বেস্টটুকু দিছে। একটা জায়গায় শাকিব খানের কথা না বললেই নয়, সেটা হচ্ছে একটা জায়গায়, সেটা একটা রিজনে শাকিব খানের গলা চেঞ্জ করে কথা বলতে হয়। এই ব্যাপারটা টিজারেও ছিল একটা দুইটা লাইন। ওই জায়গাটাতে শাকিব খান এত ন্যাচারাল অ্যাক্টিং করছে, আমার কাছে মনে হচ্ছিল যে ভাই আর জোরে কথা বললেন না, আপনার গলায় সমস্যা হবে, ব্যথা। আমার ভয় লাগতেছিল ভাই আর বেশি কথা বললেন না, আপনার গলায় ব্যথা পাবেন তো এইভাবে কথা বললে। এতটা
ন্যাচারাল ছিল। যদিও একটা ছোট প্রবলেম হয়েছিল, প্রবলেমটা হচ্ছে এটা যদিও শাকিব খানের দোষ না, দোষ বলে আমার মনে হয় না। সেটা হচ্ছে যেহেতু এটা রকস্টার সিনেমা, একজন হচ্ছে সিঙ্গার স্টোরি দেখানো হয়েছে, সেটা হচ্ছে অফকোর্স এটা যারা টিজার দেখছেন বা গান টান দেখছেন তারা মোটামুটি আইডিয়া করে ফেলছেন যে এটা হচ্ছে একজন সিঙ্গারের স্টোরি, অথবা বলতে পারেন যে একজন রকস্টারের সিনেমা, যে সে একজন রকস্টার, সে কিভাবে রকস্টার হয়ে ওঠে সেটা দেখাবে এরকমটা ভাবছিলাম আমরা। অ্যান্ড মানে রকস্টারের কাহিনী আর ধরে নেন রকস্টার যে উত্থানের ব্যাপারটা, এই যদিও এটা আমার পরে বলার দরকার ছিল, যেহেতু শাকিব খানের ব্যাপারটা আসছে যেন আমি বলে শেষ করে ফেলি, যেন পরে আবার ভুলেও যেতে পারি। রকস্টারের একটা উত্থানের ব্যাপার দেখানো হয়েছিল, বাট এই উত্থানটা না আমি খুব একটা ফিল করতে পারিনি। আমার কাছে মনে হচ্ছে যে সে আগে নর্মাল থাকা অবস্থায় তাকে যেরকম দেখছি, যেমন ফিল হচ্ছে, যেমন অ্যাটিটিউড, যেমন যা কিছু, সে রকস্টার হওয়ার পরেও একদম এক্স্যাক্টলি সেম। মানে আমি অ্যাজ এ দর্শক আমি ধাক্কাটা খাই নাই যে সে রকস্টার হয়ে গেছে, ওই ধাক্কাটা আমাকে প্রপারলি দিতে পারে নাই। এখন আমি বলতেছি না এটা যে শাকিব খানের তার অ্যাক্টিংয়ের কারণে বা তার অ্যাটায়ারের কারণে বিষয়টা এরকম না, স্ক্রিন প্লেটাই ভাই এরকম ছিল। মানে আমি স্ক্রিন প্লে নিয়ে পরে বলবো, আগে গুড ব্যাপারগুলো বলে শেষ করিনি। সেটা হচ্ছে বললাম ভেরি গুড ভিজুয়াল। তারপর আসে না হচ্ছে সাবিলা নূর। আচ্ছা, সাবিলা নূরের ব্যাপারটা বলি, যদিও সাবিলা নূরের মানে তেমন কিছু করার স্কোপ আসলে ছিল না, এটা জাস্ট আমার পার্সোনাল অপিনিয়ন যে সাবিলা নূরকে এর আগে কেউ কখনো এত সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে নাই। এত সুন্দর লাগছে, এত চমৎকার লাগছে যে এই মুভিটার প্রাণ ভ্রমণা ছিল হচ্ছে সাবিলা নূর। মানে অফকোর্স এই মুভির মেইন ক্যারেক্টার শাকিব খান, সেই লিড, বাট সাবিলা নূরের প্রেজেন্সটা ছিল অন্যরকম। যে সাবিলা নূর যতক্ষণ স্ক্রিনে ছিল, যতক্ষণ আমি দেখছি তাকে, ততক্ষণ ওই সিনটা, ওই স্ক্রিনটা আমার কাছে লাইভলি মনে হয়েছে, কালারফুল মনে হয়েছে, ভাল লাগছে। মানে সে যখন স্ক্রিনে নাই তখনই একটা মোড়া ভাব ফিল হয়েছে। এটা মানে মুভির সাথেই হয়তো বা এটা ইচ্ছা করেই করা হয়েছে কিনা আমি জানি না, যে মুভির টোনের সাথে হয়তো এটাই দরকার ছিল, এটাই যাচ্ছিল। বাট স্পেশালি সাবিলা নূরকে থ্যাঙ্কস জানাই দিয়ে হয় যে এত সুন্দর লাগতেছিল, সেটা বলার বাইরে। আর তাকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করছে সেটাও বলার বাইরে। অ্যান্ড তাদের দুজনের কেমিস্ট্রিও খুব চমৎকার লাগছে। একটা রোমান্টিক গান ছিল শুরুর দিকে, এত সুন্দর, মানে আমার মনেই হচ্ছিল না যে আমি বাংলাদেশের কোনো মুভির গান দেখতেছি। আমার কাছে মনে হচ্ছিল যে ইন্ডিয়ারও বাইরের কোনো একটা দেশের আমি গান দেখতেছি। এত সুন্দর ভিজুয়াল, ইভেন মানে ভিজুয়াল কথা যদি বলছি, কথাটা বলেই ফেলি, এমন কিছু জায়গা আছে যেখানে আমার মনে হচ্ছিল স্বপ্নের মতো। আমার হচ্ছিল আমি ড্রিম দেখতেছি, আমার মনে হচ্ছিল যে আমি অবলিভিয়ন দেখতেছি। টম ক্রুজের অবলিভিয়ন মুভিটার মধ্যে কিছু জায়গা এরকম ছিল যে ড্রিম মনে হইতো, একটা স্বর্গীয় কোনো একটা দৃশ্য দেখানো হইতেছে এরকম মনে হচ্ছিল। এই মুভির কিছু দৃশ্য এমনই ছিল, মানে স্পেশালি সাবিলা নূর অ্যান্ড শাকিব খানের একটা মোমেন্ট ক্রিয়েট করা হয়েছে, এত চমৎকারভাবে দেখানো হয়েছে যে মনে হচ্ছিল পুরো ড্রিম। আমি মাঝখানে ভাবতেছিলাম স্টোরিটা কি তাহলে এরকম হইতে পারে যে ড্রিমই কিছু একটা এরকম আছে। আমি স্টোরি নিয়ে আর বেশি কিছু চাই না। স্টোরি অফকোর্স খুবই সিম্পল লিনিয়ার স্টোরি, এটা আপনারা আজ করতে পারছেন। অফকোর্স সেটা টিজার ট্রেলার দেখে যে একজন রকস্টারের উত্থান অ্যান্ড তার সাথে প্রেম ভালোবাসা অ্যান্ড ড্রাগস এর ব্যাপার তো থাকবেই অফকোর্স। স্টোরি ডিপে আমি আরেকটু পরে ঢুকতেছি, তার আগে হচ্ছে গুড ব্যাপারগুলো বলে শেষ করে ফেলি। সেটা হচ্ছে এই মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক এত জোস, এত ফিল হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে আমি ওই মোমেন্টটাতে, একটু আগে বললাম না ড্রিমি সিকুয়েন্স, আমার কাছে মনে হচ্ছে যে আমি ওই মোমেন্টটাতে সামনে দাঁড়ায় দেখতেছি। এত গুড, এটা যদি 3D তে দেখতাম মানে ভাই সেই ফিল হইতো। টপ নচ লেভেলের ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে, টপ নচ লেভেলের। আচ্ছা, সেটার যেহেতু মিউজিকের কথা বলে ফেলছি, সেটা হচ্ছে গানটাও টেনে নিয়ে আসে, যদিও গানের কথা একটু পরে বলার দরকার ছিল। গানগুলো সুন্দর, খুবই গুড গান। বাট ওই যে মানে অফকোর্স আমি সরি যে এটা আসলে কম্পেয়ার করার মতো না, যে আপনি কেন ইন্ডিয়ার রকস্টারের সাথে কম্পেয়ার করতেছেন বা হচ্ছে কেন আশিকি টুর সাথে কম্পেয়ার করতেছেন। মানে মুভির নাম অ্যান্ড হচ্ছে মুভির অ্যাটায়ার, এটা হচ্ছে ধরেন বলতে পারেন যে জনরার টাইপটা হচ্ছে ওই মুভিগুলোর সাথে যায়, যেহেতু তারা মিউজিক্যাল ফিল্মও বলতেছে। সো মিউজিক ওয়াইজও হচ্ছে ওই ফিল্মগুলোর সাথে মানে অ্যাজ এ টেমপ্লেট মিলে যায়। সো এই জন্য কম্পারিজনটা ভাই না চাইলেও চলে আসে। সো ওই মুভিগুলোতে যেমন ধরেন যেটা বললাম যে আশিকি বা আশিকি টু, আমি আশিকি 1 দেখি নাই, ধরেন আশিকি 2, তারপরে হচ্ছে রকস্টার, এই মুভিগুলোতে একটা দুটা গান থাকে, যেই গানগুলো বা হচ্ছে সাইয়ারা, আমি জাস্ট গান মিউজিক ওয়াইজ বলতেছি। ওই মুভিসগুলোতে দেখবেন যে একটা না একটা গান, অ্যাটলিস্ট একটা গান থাকবে, যেই গানটা আপনি ধরেন 10 বছর ধরে শুনতে। আশিকি টু এর গান স্টিল আমি যখন শুনি আমার কাছে মনে হচ্ছে আমি নতুন করে শুনতেছি, এত ভালো লাগে। সো আশিকি টু বা হচ্ছে ওই রকস্টার বা হচ্ছে সাইয়ারা, এই মুভিগুলোর একটা গান থাকে যে গানগুলো মাথার মধ্যে গেঁথে যায়। বাট এই মুভিটাতে হয়তোবা ওই লেভেলের মানে গেঁথে যাওয়ার মতো গান হয়তোবা ছিল না, বাট গানগুলো সুন্দর। স্পেশাল একটা রোমান্টিক সং ছিল, যেখানে হচ্ছে শাকিব খান আর সাবিলা নূর ছিল পুরো সংটাতে, অ্যান্ড মোটর বাইকে করে যেতেছে, বা এটা আই থিঙ্ক দেশের বাইরে শুরু হয়েছে। খুবই চমৎকার ছিল, খুবই এত সুন্দর রোমান্টিক সংটা, খুব ভালো লাগছে। মানে প্রত্যেকটা সঙ্গই সুন্দর, প্রত্যেকটা সেটা মানে অনেক ডিফারেন্ট ধাঁচের সং ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটা গানই সুন্দর। জাস্ট প্রবলেমটা হচ্ছে মাথায় গেঁথে যাওয়ার মতো না। মানে এটা প্রবলেম না, এটা আসলে প্রবলেম হিসেবে দেখানো আমি দেখতেছি না। তারা তার প্রমিস করে নাই যে আপনাদের কেমন গান দিব যে হচ্ছে মাথায় গেঁথে যাবে। সো মানে গানগুলো সুন্দর, সেই হিসেবে ওকে, ভালো লাগছে আমার। একটা গানে তো এরকম হয়েছে যে ভিজুয়াল অনেক এলিমেন্টস দেখানো হয়েছে, যে ধরেন যেটা কিনা বাইরের দেশের মুভিগুলোতে এরকম দেখি, যে হচ্ছে ধরেন আমি বুঝাতে পারবো কিনা আমি জানি না, আই ডোন্ট নো। এটা যদি ইউটিউবে রিলিজ দেয় তখন আপনারা দেখতে পারবেন যে ধরেন ভিজুয়ালি দেখাইতেছে, ভিজুয়ালি ধরেন অ্যানিমেটেড জিনিসপত্র হচ্ছে, শাকিব খান 1 থেকে 10টা
হইতেছে, মানে খুব খুবই আর্টিস্টিক একটা জিনিস ছিল, মানে খুবই ভালো লাগছে দেখে, যেরকম একটা ক্রিয়েটিভ কাজ তারা অ্যাপ্লাই করছে, ক্রিয়েটিভ একটা কাজ করছে, খুবই হ্যাটস অফ। আই এম সরি, একটা বিষয় অ্যাড করতে ভুলে গেছিলাম, সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই মুভিটার কস্টিউম ডিজাইন ভাই সুপার কস্টিউম ডিজাইন, সেটা শাকিব খানের কস্টিউম হোক বা সাবিল নূরের কস্টিউম হোক, ভাই খুব ভালো লাগছে, খুবই মানানসই। এরপর আসেন হচ্ছে ঝামেলাটাতে আমি ঢুকি, যদি আমি চাই নাই ঝামেলাটাতে ঢুকতে। প্রথমত তার ঝামেলাটাতে ঢোকার আগে অফকোর্স হ্যাটস অফ জানাইতে হয় যে এই পুরা টিমটাকে, এটা এই মুভিটার ডিরেক্টরকে হ্যাটস অফ, যে এইরকম একটা টাইমে তারা এরকম একটা মুভির প্ল্যান নিছে আর সেটা এক্সিকিউট করছে পারফেক্ট ভাবে, সেটার জন্য হ্যাটস অফ। কারণ হচ্ছে এই টাইমে যেখানে সবাই মোটামুটি সেফ খেলতে চায়, মোটামুটি শিওর যে শাকিব খানকে নিবো, গ্যাংস্টার বানাবো, হাতের মধ্যে একটা ওই যে মেশিন গান ধরায় দিব, মুভি হিট, মানে এটা ধরেন একদম নর্মাল কমন টেমপ্লেট হয়ে গেছে, এটা একদম হচ্ছে মানে সেফ খেলা, শাকিব খানকে এটা হচ্ছে সেফ খেলা। বাট সেই সেফ টাইমে এসে মুভিটার মেকাররা বা হচ্ছে মুভিটার যারা টিম আছে তারা এরকম একটা প্ল্যান করছে আর এরকম একটা মুভি এক্সিকিউট করছে, সেটা জন্য হ্যাটস অফ না জানায় পারতেছে না। গুড একটা অ্যাটেম্প্ট। এটা 10 বছর, যদিও এই মুভিটা হয়তো শাকিব খানের লাইফের সেরা সিনেমা না, বাট 10 বছর পর 50 বছর পর শাকিব খানের যখন টপ মুভিগুলো একসাথে করা হবে তখন এই মুভিটাও থাকবে, মানে হয়তো টপ হিসেবে থাকবে না, জাস্ট কম্পারিজনের জন্য, যে শাকিব খান কত টাইপের মুভি করছে, ডিফারেন্ট সুন্দর মুভি করছে, ওই টাইপের মধ্যে এটাও একটা থাকবে। ইট ওয়াজ ভেরি গুড অ্যাটেম্প্ট, ভেরি গুড অ্যাটেম্প্ট। জাস্ট একটু ছোট্ট কারণে এই মুভিটার জাস্ট বেস্ট হইতে গিয়ে হইতে পারে না, সেটা হচ্ছে মুভিটার গল্প অ্যান্ড হচ্ছে স্ক্রিন প্লে। তো আমি গল্পকেও দোষ দিচ্ছি না, কারণ গল্প ওয়াইজ প্রিটি গুড, যদিও দু একটা হয়তো টুইস্ট জোর করে টুইস্ট করানোর ট্রাই করছে, বাট টুইস্টগুলো আর কি ওয়ার্ক করে নাই। অ্যান্ড আসেন হচ্ছে স্পেশালি স্ক্রিন প্লেটা আমার কাছে খুব ছন্ন ছাড়া মনে হয়েছে, মানে কোনোভাবেই আমি টেনে টুনেও কানেক্ট ফিল করতে পারি না। যেখানে শাকিব খান ধরেন সে তার অ্যাক্টিং দিয়ে চেষ্টা করতেছে কানেক্ট ফিল করাইতে, সাবিলকে খুব ভালো লাগতেছে, মানে খুবই ন্যাচারাল বিউটি, দেখে ভালো লাগতেছিল। তারপর ধরেন আমাকে মিউজিকগুলো টানতেছিল, ওই যে কি বল মিউজিক বলতে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমাকে প্রচণ্ডভাবে টানতেছিল, ফুটেজগুলো আমাকে প্রচণ্ডভাবে টানতেছিল, ভিজুয়ালগুলো আমাকে প্রচণ্ডভাবে টানতেছিল, তারপরও শুধু গল্পটাও আমাকে টানতেছিল। বাট ওই যে বললাম, ওই যে স্ক্রিন প্লেটার জন্য আমি গল্পটার সাথে হুকড হইতে পারিনি, আমি হচ্ছে কানেক্ট ফিল করতে পারিনি। কানেক্টেড ফিল না করার কারণে এই মুভির যখন হচ্ছে ধরেন ইমোশনাল পার্টগুলোতে যতটা এঙ্গেজড হওয়া উচিত ছিল ততটা এঙ্গেজড আমি হইতে পারি না। এখন এটা হইতে পারে আমার পার্সোনাল ব্যাপার, হইতে পারে যে অনেকে কানাকাটি কেন্দে কেটে ভাষায় হচ্ছে, এরকম হইতে পারে। এই মুভিটার ক্ষেত্রে আমি বলবো যে এই মুভিটা হচ্ছে গুড নিউজ ফর মুভি লাভার্স, বাট ব্যাড নিউজ ফর শাকিব খানের অডিয়েন্স ফ্যানদের জন্য ব্যাড নিউজ। অ্যান্ড হচ্ছে আমি ওই যে ইন্টারভিউ টাইপের জিনিসপত্রগুলো রিয়েক্ট করবো যে দর্শক কীভাবে অ্যাকসেপ্ট করতেছে, শাকিব খানের অর্ডিনারি অডিয়েন্সরা আমার মনে হয় না ওইরকমভাবে অ্যাকসেপ্ট করবে। আর যেটা বলতেছিলাম সেটা হচ্ছে স্ক্রিন প্লে আমার কাছে খুব কিছু জায়গায় এক দুই জায়গায় বোরিং মনে হয়েছে, এক দুই জায়গায় মনে হচ্ছে যে জাস্ট ফিল করাইতে পারতেছে না, কোনো জায়গায় মনে হচ্ছে খুব জাম্প করতেছে, লিনিয়ার অ্যাপ্রোচে যেতেছে তাও জাম্প করতেছে মনে হয়েছিল। তারপর আবার ধরেন এমনও হয়েছে যে ধরেন ডায়ালগের থ্রুতে আমাকে স্টোরি বলতেছে, যে ধরেন অতীতের কোনো একটা স্টোরি বলতেছে, সো স্টোরিটা যদি ভিজুয়ালি যদি দেখানো যাইতো, দেখতে যদি পারতাম, তাহলে হয়তো আরো বেশি ফিল করতে পারতাম। হ্যাঁ, অনেক সময় ডায়লগ দিয়ে হচ্ছে ফিল করানো যায়, বাট এই কয়েকটা সিচুয়েশনে যে ডায়লগ দিয়ে আমাদেরকে ফিল করাইতে চাইছে, অতীতের ব্যাপারে বলতে চাইছে, বাট ওই ডায়লগ দিয়ে ওই ফিলটা কানেকশনটা আসলে ফিল করতে পারি নাই আনফর্চুনেটলি। তারপর শুরুতে যেটা আমি বলতে নিচ্ছিলাম সেটা হচ্ছে রকস্টার, মানে নাম দিয়ে ঝামেলাটা হয়েছে, নাম দিচ্ছে রকস্টার, সো আমরা ধরে নিচ্ছি এটা একটা রকস্টারের কাহিনী হবে, রকস্টারের উত্থান পতন ওইটা কেন্দ্রিকই থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে এই মুভিটা আসলে ফুললি ওই কেন্দ্রিক হইতে পারে না, আশেপাশে অনেক সাবপ্লট ছিল, যে সাবপ্লট গুলাতে আমি চলে যাইতেছিলাম, কি রে ভাই, মানে মেইন প্লট রেখে আমি সাবপ্লটে ঢুকে আমি অনেকক্ষণ দৌড়াদৌড়ি করতেছি, কারণ সে সাবপ্লটে বেশি টাইম দিতেছে, এত তো দরকার ছিল না হয়তো। বা আমরা মেইন যেটা দেখতে আসছি বা যেটা আমার মনে হচ্ছিল যেটাতে বেশি ফোকাস করা দরকার ছিল সেটা হচ্ছে রকস্টার শাকিব খানকে, সো সেটা না রেখে অনেক সাবপ্লটের জিনিসপত্র অনেক চলে আসছে। সেটা কাইন্ড অফ কখনো মনে হচ্ছিল যে আমার ফ্যামিলি ড্রামাতে আমি ঢুকে গেছি, কখনো মনে হচ্ছিল যে আমি রোমান্টিক ফিল্ম দেখতেছি, সো এটা কাইন্ড অফ মিক্সচার হয়ে গেছে, মানে ওইরকম মিউজিক্যাল ফিল্ম আসলে এটাকে বলা আমার মনে হয় না ঠিক হবে। কারণ হচ্ছে মিউজিক যে খুব পুরোটা মুভি জুড়ে ছিল ওইরকমও না। আমার যদিও পার্সোনালি অ্যালার্জি আছে মিউজিক্যাল ফিল্ম নিয়ে, কারণ হচ্ছে টানা একটু পর যদি গান দিত সত্যি মিউজিক্যাল ফিল্ম হিসেবে আমি হয়তো পুরোটা দেখতে পারতাম না। সো সেই হিসেবে তারা খুব ন্যাচারালি প্লেস করছে গানগুলোকে, যে বিরক্ত বোধ হবে না, যে কি রে ভাই এত গান, এইরকম বিরক্ত বোধ হবে না, যেটা কিনা আগেকার মিউজিক্যাল ফিল্মগুলোতে বিরক্ত বোধ হইতো। যেমন ধরেন একটা টাইমে যে রহিম রুব্বান বলেন বা হচ্ছে ডিজনিতে অনেক এরকম মিউজিক্যাল ফিল্ম হয়, এত বিরক্ত লাগে আমার যে ভাই একটু পর গান ধরেন একটা কাহিনী বলতেছে, কাহিনীও গানের থ্রুতে বলতেছে যে আমি ছিলাম অমুক রাজা, আমি ছিলাম অমুক জায়গার প্রিন্সেস, তারপরে এই হয়েছে সেই হয়েছে, গানে স্টোরি বলতেছে। অ্যাটলিস্ট এরকম না ভাই, গুড প্লেসমেন্ট ছিল গানের প্লেসমেন্টগুলো। সো এই মুভি সম্পর্কে ওভারঅল যেটা বলতে চাই সেটা হচ্ছে সব ঠিক আছে, পারফেক্ট, জাস্ট স্ক্রিন প্লেটার জন্য। আর স্টোরিটা হয়তো বা স্টোরি ঠিকই ছিল, বাট আরেকটু জিনিস এলিমেন্ট অ্যাড করলে জিনিসটা ভাই সেই একটা চান্স মিস হয়ে গেছে। মুভিটার হয়তো টুকটাক কিছু জায়গায় এআই ইউজ হয়েছে, অ্যান্ড এআই ইউজটাও খুব পারফেক্ট ছিল, ন্যাচারাল ছিল, মানে প্রযুক্তি যেহেতু আছে অফকোর্স ব্যবহার কেন করবে না, তাই না?
আচ্ছা, এবার একটা ছোট্ট একটা জিনিস একটু উল্লেখ করে ফেলি, যদি এটা খুবই সিলি একটা ব্যাপার, এটা আমি উল্লেখ না করলেও পারতাম, তারপর যেহেতু চোখে পড়ছে আমি বলে দিই। সেটা হচ্ছে এই মুভিটাতে কার্জন হলকে অ্যাজ এ আদালত দেখানো হয়েছে। আই থিঙ্ক এটা যে শুধুমাত্র এই মুভিতে হয়েছে তা না, আই থিঙ্ক বাংলাদেশের ম্যাক্সিমাম মুভিতেই হয়তো বা কার্জন হলকে দেখানো হয় মানে আদালত হিসেবে। এটা এটা খুবই আচ্ছা, এটা আসলে কোনো প্যারা না, কারণ আপনি অ্যাজ এ কল্পনা চিন্তা করেন যে আমি একটা অ্যাবস্ট্রাক্ট একটা থিওরিটিক্যাল কোনো একটা দেশের স্টোরি দেখতেছি, আমি বাংলাদেশের স্টোরি দেখতেছি না, একটা কল্পনার কোনো একটা রাজ্য, সো ওইখানের আদালত দেখতে এরকম হইতেই পারে। সো এটা খুবই ন্যাচারাল আমার কাছে। বাট দ্য থিং ইজ, প্রবলেমটা আসলে কোথায় সেটা আমি একটু বলি। একটা জায়গায় একটু লেখা ছিল যে এই জায়গায় একাডেমিক কাজ ছাড়া এই জায়গায় অবস্থান করা নিষেধ, এরকম একটা টেমপ্লেট ছিল, যেটা কিনা হয়তো কার্জন হলে আছে, কারণ ওইখানে ছেলেমেয়েরা অনেক সময় দুষ্টু কাজ করতে যায়। সো এটা যেন না করে, এই জন্য একটা সাবধান বাণী আর কি, যে একাডেমিক কাজ ছাড়া এখানে আসা নিষেধ বা এখানে অবস্থান করা নিষেধ। শাহিদ খান হেঁটে যাচ্ছে আদালতে শুনানির জন্য, সো এখানে এখানে লেখা যে এখানে একাডেমিক কাজ ছাড়া অবস্থান করা নিষেধ। জিনিসটা খুব খারাপ লাগতেছিল, এজন্যই বললাম, মানে এটা খুবই সিলি একটা ব্যাপার, এটা না বললেও পারতাম। সো এই ছিল হচ্ছে এই মুভিটা নিয়ে আমার ওভারঅল কথাবার্তা। আর আপনারা জানাবেন যে কার কেমন লাগলো মুভিটা। আর মুভিটার স্ক্রিন প্লে যেমনই হোক, আই লাভ দিস মুভি, আই এনজয়েড দিস মুভি, যে ওয়ান টাইম ওয়াচ হিসেবে ইটস এ ভেরি গুড মুভি। সো এই মুভিতে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এটা অলওয়েজ সব টাইম এরকমটা হয়, মানুষজন হল থেকে বের হয়ে এসে কমপ্লেন করবে যে এই মুভিটা ফ্যামিলি নিয়ে দেখতে পারলাম না, ফ্যামিলি নিয়ে দেখার মতো মুভি না, এইসব কথাবার্তা বলবে। বাট এগুলো ভাই টিজারেই দেখায় দিছে, টুকটাক ড্রাগ বা টুকটাক একটু একটু অন্যরকম দৃশ্য আছে, টুকটাক হালকা হালকা। এটা আবার অনেকেই হল থেকে বের হয়ে কমপ্লেন করবে যে ফ্যামিলি নিয়ে দেখতে আসলাম, অস্বস্তিতে পড়ে গেছি। ভাই আপনারা কেন ট্রিজার দেখেন না আগে মুভি দেখার আগে? তো এই ছিল আমার ওভারঅল মুভিটা নিয়ে কথাবার্তা। আর আপনাদের কার কি অপিনিয়ন, কে কি মুভি দেখছেন না দেখছেন, আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। দ্যাটস দ্য রিয়াকশন, দ্যাটস দ্য রিভিউ।